আপনারা শুনছেন ভৌতিক আসর। রাতে ঘুমাবার পর মনে হতে লাগলো কে যেন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি কেউ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি যখন চোখ মেলে তাকাই তখন কাউকে দেখতে পাই না। এই জিনিসটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে ঘটছে। আমি বুঝতে পারছি না কে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। ও হ্যাঁ, আমার পরিচয় তো আপনাদের দেয়া হলো না। আমি কারিমা আঞ্জুম, মাদ্রাসার ছাত্রী। আমার বাবা একজন শিক্ষক। সিরাজগঞ্জে থাকি আমরা। আমার মা নেই। আমি এই পৃথিবীতে আলো দেখার পর থেকেই আমার মা মারা যান। ফুপি আমাকে লালন পালন করে বড় করেন। আমার বয়স যখন 6 বছর তখন কোনো একটা কারণে আমার ফুপি মারা যায়। তারপর থেকেই বাবা আর আমি একা হয়ে যাই। বাবা মাকে প্রচণ্ড ভালোবাসত বিধায় বাবা দ্বিতীয় বিয়ে করেনি। সারাদিন কাটে আমার ব্যস্ততার মধ্য দিয়েই। মাদ্রাসা থেকে এসে রান্নাবান্না করি। রান্নার কাজ শেষ করে গোসল করে জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করি। বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খানা খাই। খানা খাবার সময় শুরু হয়ে যায় বাবার প্রশংসা। আমার রান্না ভালো হয়েছে, আমি নাকি খুব ভালো রান্না করি, এটা সেটা। এভাবে কথা বলে খানা শেষ করি আমরা। বাবা আমাকে ভীষণ ভালোবাসে, তাই সবসময় হাসিতে মাতিয়ে রাখে আমাকে। মন খারাপ হলে বাবা এটা ওটা বলে মন ভালো করে দেয়। এভাবেই আমাদের সংসার চলতে লাগলো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে যাওয়া যাক। আমার বাবারা 3 ভাই। ছোট কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ছোট কাকারা নবাবগঞ্জ থাকে। আমিও বাবা নবাবগঞ্জ এসেছে আজকে। কাকার বড় মেয়ের নাম সুমাইয়া, দেখতে মাশাআল্লাহ। আপু একজন হাফেজা, তার পড়ালেখা শেষ, তাই কাকা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে আপুর। আপুর কোনো ভাই নেই। আপুরা 2 বোন। ছোট বোনের নাম মারিয়া, আমার বয়সী। এখানে আসার পর থেকে সারাদিন দুষ্টুমিতে কাটে আমার। আপুকে ছাদে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। সব মেয়েরা ও কাকিরা আপুর গায়ে হলুদ লাগিয়ে দিতে লাগলো। হলুদ দেওয়া শেষ করে আপুকে নিয়ে সবাই নিচে যেতে লাগলো। আমিও তাদের সাথে নিচে যেতে লাগলাম। হঠাৎ করে ছাদের বামের পাশের দিকে তাকিয়ে আমার চোখ থমকে যায়। আমি নিচে না গিয়ে হেঁটে একটু দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা পুকুরের দিকে। আমার অনেক ভালো লাগছে পুকুর পাড়টা। পুকুরের পানিতে রোদ্দুর আলো পড়ে চকচক করছে পানিগুলো। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক। গাছগাছালিতে পুকুর পাড়টা আরও অনেক সুন্দর দেখাচ্ছে। পুকুরের একপাশে সিঁড়িওয়ালা একটা পাকা ঘাট আছে। বাসার জন্য পাকা করানো 2টা বেঞ্চ আছে। আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমাদের ওইখানে এরকম পুকুর পাড় নেই। আমার মন ছুটে যাচ্ছে সেখানে যাবার জন্য। আমাকে না আসতে দেখে মারিয়া উপরে এসে দেখলো আমি সেই পুকুরের দিকে তাকিয়ে আছি। কারিমা, কি হয়েছে তোর? ধাক্কা দিয়ে বলল। মারিয়ার ধাক্কা আমার ধ্যান ভাঙল। দেখ কত সুন্দর পুকুর পাড়টা। মুচকি হেসে হাতের ইশারা দিয়ে পুকুরের পাড় দিকে দেখিয়ে বললাম। মারিয়া কারিমার হাতের ইশারায় পুকুরের দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে গেল। মারিয়া বলল, চল চল নিচে যাই, এখানে দাঁড়িয়ে পুকুর পাড় দেখার দরকার নেই। কারিনা বলল, আরে দাঁড়া না, একটু দেখতে দে। কারিমা, পুকুর পাড়ের দিকে তাকাস না, তুই নিচে চল আমার সাথে। কারিমার হাত ধরে টেনে সিঁড়ির কাছে নিয়ে এসে মারিয়া ঠাস করে দরজা বন্ধ করে আগের ন্যায় কারিমার হাত ধরে নিচে নিয়ে এলো। কারিমা নিচে নেমে হাত ছাড়িয়ে বলল, কি হয়েছে তো, তুই এভাবে টেনে আনলি কেন? আর তখন কি বলি পুকুর পাড়ের দিকে তাকাবো না কেন? মারিয়া কিছুটা ভয় পেয়ে যায়। চেহারায় ভয় ফুটে উঠেছে মারিয়ার, সেটা কারিমা বুঝতে পারছে। কিছু হয়নি, এমনিতেই তাকাতে না করেছিলাম। আমি গেলাম আপুর কাছে, তুই আয় আমার সাথে। কারিমা কিছুটা সন্দেহ চোখে মারিয়ার দিকে তাকালো। অবাক হলো কিছুটা মারিয়ার ব্যবহার দেখে। আমি কাকি আপু মারিয়াদের অনেকবার জিজ্ঞাসা করেছিলাম এই পুকুর পাড়ের কথা, কিন্তু তারা কোন একটা অজুহাতে পুকুর পাড়ের কথা এড়িয়ে গিয়েছে। আমার ভীষণ রাগ হলো তাদের উপর, বিশেষ করে মারিয়ার। কে এত লুকাচ্ছে আমার কাছ থেকে? আমি একা একাই সিদ্ধান্ত নিলাম আমি সেই পুকুর পাড়ে যাবই। যেই ভাবা সেই কাজ। বিয়ে পড়াবার সময় সবাই অনেক ব্যস্ত ছিল, তাই আমি এই সুযোগে মারিয়াকে বাথরুমের কথা বলে বাসার পেছনে রাস্তা দিয়ে সেই পুকুরের পাড়ে যেতে লাগলাম। হেঁটে হেঁটে সেই পুকুর পাড়ে এসে পড়ি আমি। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থা। এই দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছিল। ঝিরিঝিরি বাতাস বইছে চারদিকে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে না আসলে বুঝতেই পারতাম না আল্লাহর সৃষ্টি এতই সুন্দর। আমি বেঞ্চে বসে 2 চোখ বন্ধ করে ঝিরিঝিরি বাতাস ও পরিবেশটা উপভোগ করতে লাগলাম। খুব ভালো লাগছে এখানে বসে। কিছুক্ষণ পর আমার নাকে সুন্দর একটা সুগন্ধ আসতে লাগলো। হঠাৎ করে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছিল সুগন্ধটা। আমি চোখ না মেলেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। খুব ভালো লাগছিল আমার কাছে।
কিন্তু আমার কেমন যেন মনে হতে লাগলো আমার দিকে কে যেন তাকিয়ে আছে। আমি চোখ মেলে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন যেন ভয় ভয় কাজ করছে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি দেরি না করে দৌড়ে বাসায় চলে এলাম। বাসার ভেতরে এসে বুকের মধ্যে জোরে জোরে ফু দিতে লাগলাম। অন্য রুমে যাবার জন্য পা বাড়াতেই মারিয়ার সামনে পড়ি আমি। আমার দিকে কেমন সন্দেহ চোখে তাকিয়ে রইল। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলি? মানে পটি করতে। তুই তো জানিস তাই না? হাসি দিয়ে বলল। মারিয়া বলল, আমার তো মনে হচ্ছে না এটা। আর চোখে তাকিয়ে বলল, না, মনে হলো মুড়ি খা, আমি চাই। এটা বলি মারিয়ার কাছ থেকে অন্য রুমে চলে এলাম। মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ওর আপুর রুমে চলে গেল। আমি বিছানাতে ধূপ করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম কালকেও আমি যাবো সে পুকুর পাড়ে। মাগরিবের আজান হচ্ছিল। আপুকে বিদায় দিয়ে নামাজ পড়ে নিলাম। খাবার খেতে বসার সময় বাবা আমাকে কাপড় গুছিয়ে রাখতে বলল। কাল সকালে নাকি সিরাজগঞ্জে ফিরে যাবে। আমি কথাটা শুনে কিছুটা মন খারাপ করলাম। কিছুই করার নেই। রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাবা আমি সিরাজগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানিক পর আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসে এসে রান্নাবান্নার কাজ সারতে সারতে রাত হয়ে গেল। বাবা আমি খাবার খেয়ে ঘুমাতে চলে এলাম। বিছানায় শোবার সাথে সাথেই সারা রাজ্যের ঘুম এসে আমার চোখে ভর করল। আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মধ্যরাতে মনে হতে লাগলো কে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে শুইলাম। তারপরও মনে হতে লাগলো কেউ আছে আমার রুমে, যে আমাকে দেখছে। আমি উঠে ডিম লাইট অফ করে রুমে লাইট জ্বালালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পানি খেয়ে আবারও শুয়ে পড়লাম। এমন করে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আজকে আমার এরকমটাই মনে হতে লাগলো। আমি আজকে আর শুয়ে থাকতে পারলাম না। উঠে বসে লাইট অন করে চারিদিকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু না, কেউ নেই রুমে। মনে মনে 101টা গালি করে আবারও শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙল। নামাজ আদায় করে রান্নাঘরে রান্না করতে লাগলাম। আজকে রুটি বানাতে গিয়ে আমার ডান হাত অনেকটাই পুড়ে যায়। সে কারণে বাবা আমাকে অনেক বকা দেয়। বাবা বলে সামনের মাসে কাজের মেয়ে ঠিক করে দিবে, আমাকে আর রান্না করতে হবে না। বকাবকি করে বাবা মাদ্রাসায় চলে যায়, আর আমাকে আজকে মাদ্রাসায় যেতে নিষেধ করে যায়। আমি ঘরে বসে বসে জিমাতে লাগলাম। হাদিসের বই বের করে পড়তে লাগলাম। হুট করে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। বাবা এসে আমাকে খানা খাইয়ে দেয়। রাতে হাতে মলম লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়ে বাবা তার রুমে ঘুমাতে যায়। আমিও শুয়ে পড়ি কিছুক্ষণ পর। আজকেও সেই একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি দিলাম এক চিৎকার। আমি শুয়ে পড়ি কিছুক্ষণ পর। আজকে সে একইভাবে কে যেন তাকিয়েছিল। আমি আজকে আর উঠিনি। একেবারে সকালে আমার ঘুম ভাঙল। উঠে বসে আমার হাতের দিকে তাকিয়ে আমি এক চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে বাবা পাশের রুম থেকে আমার রুমে দৌড়ে চলে আসে। কি হয়েছে মা তোর, এভাবে চিৎকার দিলি যে? বাবা, বাবা আমার। না, বাবাকে এটা বলা যাবে না। বাবা এটা শুনলে টেনশনে পড়ে যাবে। কিরে মা, কি হয়েছে বল, চুপ করে আছিস কেন? বাবা, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার হাতের উপরে একটা টিকটিকি পড়েছিল, তাই আমি ভয় পেয়ে জোরে চিৎকার দেই। পাগলি মেয়ে, তার জন্য এত জোরে চিৎকার দেওয়া লাগে নাকি? আমি দুঃখিত বাবা, আর এভাবে চিৎকার দিবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে গেল। কারিমার হাত কাঁথার ভেতর থেকে বের করে ওর সামনে ধরে ভালো করে দেখতে লাগলো। কারিমা বলল, আরে আমার হাত তো পুড়ে গিয়েছিল, তবে আমার হাত ভালো হলো কিভাবে? এটা কি হলো আমার সাথে? কে করলে এটা? বাবাকে না বলে ভালো করেছি। ও হ্যাঁ, কে যে করলে এটা? কোনো ভূত নয় তো? না। আস্তে করে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। ওরে আমার কোমর, দূর কে ধরেছে সেটা পরে দেখা যাবে, আগে ধীরে খেয়ে নিই। কারিমা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে বসলো। মা, তোমার হাত কি এখন একটু ভালো হয়েছে? ব্যথা কমেছে হাতের? কারিমার খাবার গলা আটকে গেল। হাতে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। কি হয়েছে মা? কিছু না বাবা, আমার হাত ভালো হয়ে গেছে। আমার খাওয়া শেষ, আমি রেডি হই মাদ্রাসায় যাবার জন্য। জালাল হোসেন একটু অবাক হলেন। খাবার শেষ করে মাদ্রাসায় চলে গেল কারিমাকে নিয়ে। মাদ্রাসা ছুটির পর কারিমা বাসে এসে রান্নার কাজ সেরে ফেলল। জোহরের নামাজ আদায় করে বাবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। জালাল হোসেন আসার পর একসাথে খাবার খায়। জালাল হোসেন অনেকবার কারিমার হাতের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু কারিমা কোনো না কোনো কথা বলে এড়িয়ে যায়। সারাদিন কারিমার এটা ভাবতেই সময় যায়। রাতে ঘুমানোর সময় দরজা জানলা ভালো করে আটকে নিল। ঘুমাবার আগে দোয়া দরুদ পাঠ করে ঘুমিয়ে পড়ল।
গভীর রাতে সে একই ঘটনা ঘটল। কারিমার আবার মনে হতে লাগলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। কারিমা উঠতে গিয়ে উঠল না, ঘুমিয়ে আছে একভাবেই। ফজরের আজান শুনে কারিমার ঘুম ভাঙল। কারিমা নামাজ পড়ে ওর রুমের বিছানা ঘুমাবার সময় যে বালিশটিতে কারিমা ঘুমিয়েছিল সে বালিশের নিচে কতগুলো চকলেট পায়। কারিমা হাঁ করে কতক্ষণ তাকিয়ে থাকে, হাতে নিয়ে চকলেটগুলো ভালো করে দেখতে লাগলো। এটা আবার কে রাখলো আমার বালিশের নিচে? বাবা? না, বাবা তো চকলেট নিয়ে আসলে আমাকে দিবেই, এভাবে আমার বালিশের নিচে রাখবে না। তাহলে কে রাখলো? ধুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ধূপ করে বিছানায় বসে পড়ল। যাক, পরে দেখব নে, এখন রান্নার কাজ শেষ করে আসি। কারিমা চকলেটগুলো ড্রয়ারে রেখে রান্না করতে গেল। কারিমা রান্না করতেও মন চাচ্ছে না, অন্য মনস্ক হয়ে কাজ করছে। কোনো রকম রান্নার কাজ শেষ করে খাবার খেয়ে মাদ্রাসায় চলে গেল। ক্লাসেও মন দিতে পারছে না কারিমা। সব গুলিয়ে যাচ্ছে কারিমার। গুলে যাবারই কথা। এই ঘটনা যদি অন্য কারোর সাথে হতো তাহলে সারা রাষ্ট্র একদম ধ্বংস করে দিত। কিন্তু কারিমা চুপ করে আছে। কারিমা কোনো রকম ক্লাস শেষ করে বাসে এসে রান্না করে নিল। কারিমার মাথায় শুধু ওই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সারাদিন কারিমার ভাবতে ভাবতে সময় পার করল। আজ রাতে কারিমা জেগে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। যে বাবার সেই কাজ, কারিমা অনেকক্ষণ জেগে থাকলো। কিন্তু কিছুক্ষণ পর আর কারিমা চোখ খুলে থাকতে পারল না। কখন যে ঘুমে গেল সেটাও নিজেও জানে না। ফজরের আজান শোনার সাথে সাথেই কারিমা ধরফরিয়ে উঠল। তাড়াতাড়ি করে বালিশের নিচে হাত দিয়ে দেখে মোড়ানো কাগজের মতো কিছু একটা। কারিমা সেই মোড়ানো কাগজ খুলে দেখে সে কাগজের ভেতরে কয়েকটা মিষ্টি। মিষ্টিগুলো ছিল বড় বড়। কারিমা সেই মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কারণ এই মিষ্টি কারিমা কখনো কোথাও দেখেনি। কারিমা মিষ্টিগুলো ফ্রিজে রেখে ফ্রেশ হয়ে রান্নার কাজ করতে লাগলো। কারিমার সাথে প্রতিদিনই একই ঘটনা ঘটছে। প্রতিদিনই কারিমা কোনো না কোনো জিনিস ওর বালিশের নিচে পাবেই। কখনো চুড়ি, কখনো পায়ের, কখনো চকলেট, কখনো অন্য কিছু পায় কারিমা। কিন্তু কারিমা খুশি হলে ওর মনের মধ্যে একটাই প্রশ্ন থেকে যায়, কে দিচ্ছে এই জিনিসগুলো? সে কিভাবে জানে আমি এগুলো পছন্দ করি? কারিমার সাথে প্রায় 1 মাস ধরেই এই ঘটনা ঘটছে। কারিমা প্রথম প্রথম কে দিয়েছে এই চিন্তা করলেও এখন আর এই চিন্তা করে না। ও ওর মতো থাকছে। কারিমা বুঝতে পারছে কোনো এক অদ্ভুত শক্তি তাকে এগুলো দিচ্ছে। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। কারিমা ওর বাবাকে এই একই বিষয়ে কিছু বলেনি। তারপর বাবা কারিমার চুড়ি, পায়েল ইত্যাদি জিনিসগুলো দেখে একটু অবাক হয়, কিন্তু কারিমাকে এই বিষয়ে কিছু বলেনি। হঠাৎ একদিন কারিমার ছোট কাকা কারিমার জন্য একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বাড়ির বাবা মা ভাবিরা কারিমাকে দেখে পছন্দ করে এবং বিয়েও ঠিক করে ফেলে কারিমার। কারিমা রাজি না থাকলেও হ্যাঁও বলেনি, ওর বাবা যা বলবে তাই হবে। সব ঠিকঠাক করে সামনের সপ্তাহে কারিমার বিয়ে ঠিক হয়। কারিমাও তেমন খুশি নেই বিয়ে নিয়ে, কিন্তু ওর বাবাকে বিয়ে না করার বিষয় কিছু বলতে পারছে না। পরের দিন সকালে কারিমার বাবার কাছে খবর আসে ছেলেপক্ষরা না করে দিয়েছে, বিয়ে হবে না, কারিমাকে বিয়ে করবে না। জালাল হোসেন এই কথা শুনে কিছুটা ভেঙে পড়ে। ছেলেপক্ষদের কাছে অনেকবার জিজ্ঞাসা করে কেন তার ছেলে বিয়ে করবে না, কিন্তু কোনোভাবেই কারণটা তাদের ছেলে বলে না। জালাল হোসেন রেগে যেতে অন্য ছেলে দেখতে শুরু করে কারিমাকে বিয়ে দেওয়ার জন্য। অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করলেও পরের দিন ছেলেপক্ষরা না করে দেয় যে কারিমাকে তার ছেলে নিয়ে বিয়ে করতে পারবে না। জালাল হোসেন আরও ছেলে দেখতে লাগলো কারিমার জন্য, কিন্তু তারাও পরের দিন একইভাবে না করে দেয়, বিয়ে করতে পারবে না কারিমাকে। জালাল হোসেন আরও ভেঙে পড়ে। পরপর 5টি সম্বন্ধ ভেঙে যায়। সমাজের লোকেরা কি বলবে? হয়তো সবাই ভাববে কারিমার কোনো দোষ আছে, যার কারণে বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জালাল হোসেন এবার বড় হুজুরের কাছে যায় তার মেয়ের সম্পর্কে কিছু জানতে, কেন ওর বিয়ে হচ্ছে না। হুজুরের সাথে দেখা করে হুজুরকে তাদের বাসায় আসার জন্য বলে। হুজুর পরের দিন যাবে বলে ঠিক করে। পরের দিন হুজুর ঠিক সময় মতো কারিমাদের বাসায় আসে। বাসার ভেতরে পা রাখার সাথে সাথেই বড় হুজুর বুঝতে পারে এই বাসায় একটা জিনের আনাগোনা আছে। জালাল হোসেনকে এই বিষয়ে কিছু বলে না, শুধু কারিমার রুমে যাবে বলে ঠিক করে। জালাল হোসেন বড় হুজুরকে কারিমার রুমে নিয়ে আসে। বড় হুজুর ঠিক বুঝতে পেরেছে এই রুমে এই জিনটি আছে। খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসপত্রগুলো দেখতে লাগলো। কিছুক্ষণ পরপর হুজুর রুম থেকে বেরিয়ে যায়, আর যাবার সময় একটা তাবিজ কারিমার জানালা বরাবর বেঁধে দিয়ে যায়। জালাল হোসেনকে জিনের কথা বলে যায়, কিন্তু কেন এই জিনটি বাসায় আসে, কি কারণে আসে সে বিষয়ে কিছুই বলেনি। পরের বার এসে বলবে জানিয়েছে। বড় হুজুর চলে যায় বাসা থেকে। আজকে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, জানলাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে।
ভারী খাবার শব্দ কারিমার ঘুম ভেঙে যায়। কারিমা চমকে ওঠে, বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। কারিমা বিছানা থেকে উঠে জানালার কাছে এসে জানালা বন্ধ করতে লাগলো। শেষের জানালা বন্ধ করার সময় কারিমার চোখ যে ওদের বাড়ির নিচে কে যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পরনে সাদা পাঞ্জাবি। কারিমা কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর জানালা বন্ধ করে দেয়। কারিমার মনের মধ্যে কেমন যেন সন্দেহ কাজ করছে। আর আজকে ওর রুমে কেউ আসেনি, সেটা কারিমা বুঝতে পারে। কারিমার মনটা কেমন যেন ছটফট ছটফট করছে। কারিমা দৌড়ে জানালার কাছে গিয়ে জানলা খুলে নিচের দিকে তাকিয়ে দেখে নিচে কেউ নেই। কারিমার মনটা নিমিষে খারাপ হয়ে গেল। কেন জানি না, সেই অভয়টার কথা মনে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে দেখেছে কারিমার সারা তার আর ঘুম হলো না। এপাশ ওপাশ ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। পরের দিন বড় হুজুর জালাল হোসেনকে তার সাথে দেখা করতে বলল। জালাল হোসেন কাজ শেষ করে বড় হুজুরের সাথে দেখা করতে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, কিছু জানতে পারলেন কি? হ্যাঁ, তোমার বাসা একটা ইফরিত জিন আসা যাওয়া করে। জালাল হোসেন কিছুটা ভয় পেয়ে গেল এই কথাটি শুনে। কি বলছেন হুজুর? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আর সে জিনটি কোনো সাধারণ জিন না। সে জিনটা অনেক শক্তিশালী। ইফরিত নামের জিনগুলোর অধিক শক্তিশালী হয়। সে জিনটি আমার বাসায় কেন আসে? কি কারণে আসে? জিনেদের যদি কাউকে ভালো লাগে তাহলে তারা তার কাছে বারবার ছুটে যাবে। আর আমি আমার পালিত জিনদের দিয়ে খবর নিয়ে জানতে পেরেছি সেই জিনটি তোমার মেয়েকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তোমার মেয়ের ঘরে এমন এমন জিনিস আছে যেগুলো জিন জগৎ থেকে আসা। সেগুলো আমি সেদিন দেখতে পেরেছি। তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো এগুলো কোথা থেকে পেয়েছে। ওই জিনটি খুব ভালো। সে তোমার মেয়ের কোনো ক্ষতি করেনি এখনো, আর বিয়ে ওই জিনটি ভেঙে দিয়েছে। এর থেকে কিভাবে মুক্তি পাবো হুজুর? সেই জিনটির সাথে আমাকে কথা বলতে হবে। তুমি থাকবে আমার সাথে। কাল রাতে চলে এসো আমার বাসায়। ঠিক আছে হুজুর, আমি এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল হোসেন বাসায় এসে কারিমাকে সেই জিনিসগুলোর কথা জিজ্ঞাসা করলো যেগুলো ওই জিনটি দিয়েছে। কারিমা সব কথা খুলে বলে ওর বাবাকে। অনেক বকা দেয় জালাল হোসেন কারিমাকে, কারণ এগুলো আগে বলেনি তাই। কারিমা মাথা নিচু করে সব কথা শোনে। জালাল হোসেন রুম থেকে বেরিয়ে যায় কারিমাকে বকাঝকা করে। এনেতেই কাল রাত থেকেই কারিমার মনটা খারাপ হয়ে আছে। আর এখন ওর বাবা বকাঝকা করেছে, এতে আরও মনটা খারাপ করে দিয়েছে কারিমার। কারিমা কি সেটা না দেখিয়ে অভয়টাকে ভালোবেসে ফেলেছে? সেটা বুঝতে পারছে না। রাতে জালাল হোসেন বড় হুজুরের বাসায় আসে। বড় হুজুর আগে থেকেই তার খাস কামরায় বসা ছিল। সে কামরাটায় বসে বড় হুজুর জিনদের সাথে কথা বলে। জালাল হোসেনকে একটা লোক সেই রুমে নিয়ে গেল। বড় হুজুর হাতের ইশারায় মাটিতে বসতে বলল। জালাল হোসেন মাটিতে বসে পড়ল। বড় হুজুরের এক লোক ঘরে লাইট অফ করে দিল। রুম পুরো অন্ধকার হয়ে গেল। বড় হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলো। কিছুক্ষণ পর রুমটা বেশ ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে রুমে কেউ এসি ছেড়েছে। রুম থেকে সুন্দর একটা সুবাস আসতে লাগলো। হঠাৎ করে মিষ্টি কণ্ঠের স্বরে বড় হুজুরকে সালাম দিল। কণ্ঠের স্বরটা খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম বড় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেন ডেকেছেন জানতে পারি কি? আমি কেন ডেকেছি সেটা তোমার অজানা নয়। তোমার নাম কি? আমার নাম তালশে ইশফাত। ইশফাত, তুমি কারিমাকে কোথায় দেখেছ? কিভাবে পেয়েছো কারিমাকে? ইশফাত বলল, আমি কারিমাকে নবাবগঞ্জের সেই পুকুর পাড়ে দেখেছি, যেই পুকুর পাড়টা মানুষদের জন্য অভিশপ্ত। সেখানে কিভাবে দেখেছ? ওই পুকুর পাড়টা অনেক বছর ধরে ব্যবহার করে আসছে আমরা জিনজাতিরা। সেখানকার সব মানুষরা সেই পুকুর পাড়ের দিকে তাকাতে পর্যন্ত ভয় পায়, যা অত দূরের কথা। কারণ এই পুকুর পাড়ে আমরা জিনজাতিরা উজু করে নামাজ পড়ার জন্য, তাই কোনো মানুষকে সেখানে আসতে দেই না। যদি কেউ ভুলবশত সেইভাবে পানি স্পর্শ করে তাহলে তার বড় ক্ষতি হয়। কেবল জিনদের জন্য সে পুকুরটা। আমি সেদিন সেখানে উজু করতে যাই মাগরিবের নামাজ আদায় করার জন্য। সেখানে গিয়ে আমি কারিমাকে দেখতে পাই। কারিমা চোখ বন্ধ করে সেখানে কার পরিবেশটা উপভোগ করছিল। আমি তখনই কারিমাকে পছন্দ করে ফেলি। আর প্রতি রাতে কারিমার রুমে গিয়ে কারিমাকে দেখি। বড় হুজুর, আমি কারিমাকে অনেক জিনিস দিয়েছি, কিন্তু কারিমাকে কখনই স্পর্শ করে দেখিনি। বড় হুজুর বলল, ইশফাত, আমি জানি তুমি খারাপ জিন না, তবে তুমি কারিমার বিয়ে ভেঙে দিয়েছ কেন? আমি কারিমাকে ভালোবাসি হুজুর, তাই ওর সাথে কারোর বিয়ে হবে সেটা আমি কিভাবে মেনে নেব?
আমি কারিমাকে বিয়ে করতে চাই। তুমি জানো মানব জিন জাতির সাথে কখনোই মিল হয় না, তাহলে বিয়ে করবে কিভাবে? কারিমাকে যখন ভালোবেসেছি তখন বিয়ে আমি কারিমাকেই করব। বিয়ে করে কারিমাকে আমি আমার সাথে জিন রাজ্যে নিয়ে যাব। তুমি কিন্তু ভুল করতে যাচ্ছ ইশফাত। আমি চাইলে এখনই তোমাকে আটকাতে পারি, সেটা তুমি জানো। বড় হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনি চাইলে আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি অনেক শক্তিশালী ও জিন রাজ্যের বাদশা। আমি যেটা বলেছি সেটা করবই। আমি কারিমাকে বিয়ে করব, আমার কথা আমি বলে গেলাম। এখন আপনারা কি করবেন সেটা আমি জানি না এবং জানতেও চাই না। কিছুক্ষণ পরের ঘটনা আগের নাই হতে লাগলো। চারদিক থেকে সেই সুবাসটাও চলে গেল। তারা বুঝতে পেরেছে ইশফাত রুম থেকে চলে গিয়েছে। বড় হুজুরও জালাল হোসেন রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা করুন হুজুর, আমি চাই না আমার মেয়ের জিনের সাথে বিয়ে হোক। আমার কিচ্ছু করার নেই, কারণ ইশফাত অনেক শক্তিশালী জিন, ওর সাথে মোকাবেলা করতে আমি পারবো না। তাহলে কি আমার মেয়ে কি ইশফাত ওর সাথে করে নিয়ে যাবে জিন রাজ্যে? বড় হুজুর বলল, আমি মনে করি তুমি অন্য কোনো ছেলে দেখা শুরু করো, আর সেই ছেলেটিকে কারিমা আর ইশফাতের কথা বলো। যদি ছেলেটি সাহস হয় তাহলে তোমার মেয়েকে সে অবশ্যই বিয়ে করতে রাজি হবে। বড় হুজুর, আমার জানা মতে এরকম কোনো ছেলে নেই, আপনার কাছে আছে কি? বড় হুজুর কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ, আমার কাছে আছে। আমার ছাত্র, একজন ভালো ধার্মিক ছেলে, ওর নাম ইনসান। বাবা মা কেউ নেই ওর, ছোটকাল থেকে আমার কাছ থেকে বড় হয়েছে। ও এখন একজন রোগীর কাছে গিয়েছে, তাকে দুষ্টু জিনে আচর করেছে সেটা ছাড়াতেই। কালকেই ফিরে আসবে। তাহলে আপনি ছেলেটির সাথে কথা বলে দেখুন, আমি আমার মেয়েকে ওর সাথেই বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। আর হ্যাঁ, এই তাবিজটা তোমার মেয়ের হাতে পরিয়ে দিও। একটা ছোট্ট তাবিজ দিয়ে পড়ল। জালাল হোসেন তাবিজটা হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেয়ে জালাল হোসেন ও কারিমা শুয়ে পড়ল। জালাল হোসেন কারিমার হাতে সেই তাবিজটা বেঁধে দিয়েছে ঘুমাবার আগে। কারিমার কিছুতেই ঘুম আসছে না। 2 দিন ধরে মনটা কেমন যেন ছটফট ছটফট করছে না দেখা সেই মানুষটির জন্য। কারিমা আদৌ জানে না সে কি মানুষ নাকি জিন, কারণ কারিমা জিন বিশ্বাসী। কারিনা এপাশ ওপাশ করে বিছানা থেকে উঠে গেল, কিছুতেই ঘুমাতে পারল না। উঠে বারান্দায় চলে এলো। কারিমা কখনো বারান্দায় আসে না, আজ মন চাচ্ছে বারান্দায় আসতেই, তাই দেরি না করে বারান্দায় চলে এলো। কারিমা আকাশের দিকে তাকিয়ে আছে, মুখে কোনো কথা বলছে না। এদিকে ইশফাত সেদিনের পর থেকে কারিমাদের বাসায় আসতে পারছে না, যেদিন থেকে বড় হুজুর জানালার তাবিজ বেঁধে দিয়েছে। কারিমাকে না দেখতে পেয়ে ইশফাত পাগল হয়ে যায়, তাই ওদের নারকেল গাছের উপরে উঠে এক নজর কারিমাকে দেখার জন্য বসে থাকে। কারিমা যখন বারান্দায় আসে তখন ইশফাত অনেক খুশি হয়। ইশফাত খেয়াল করে দেখে কারিমার হাতে তাবিজ। ইশফাত বুঝতে পারে তাবিজটা কি দিয়েছে। ইশফাতের ভীষণ রাগ হয় এটা দেখে। ইশফাতও বুঝতে পারে কারিমার ঘুম না হবার কারণটা। ইশফাত জানে কারিমাও মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে। ইশফাত মৃদু কণ্ঠে কারিমার নাম ধরে ডাকতে লাগলো, কারিমা, কারিমা। কারিমা ধরফরিয়ে ওঠে। ও বুঝতে পারছে ওর নাম ধরে কেউ ডাকছে। কারিমা চারদিকটা ভালো করে দেখতে লাগলো, উত্তেজিত হয়ে খুঁজতে লাগলো চারদিকে, কিন্তু কারিমা কোথাও দেখতে পাচ্ছে না সেই অবয়বটাকে। আবারও মৃদু সুরে কারিমাকে বলতে লাগলো, কারিমা, তোমার হাতের তাবিজটা খুলে ফেলো। আপনি কে? আপনি কোথায়? কোথা থেকে বলছেন কথাটা? কারিমা, আমাকে দেখতে চাইলে তোমার হাতের তাবিজটা খুলে ফেলো। তোমার জানালা একটা তাবিজ আছে, সেটাও খুলে ফেলো। কারিমা দেরি না করে তাড়াতাড়ি করে রুমে চলে গেল। জানালার সামনে গিয়ে দেখে তাবিজটা জানালার ডান দিকে ঝুলানো, কালো সুতোয় বাঁধা ছিল। কারিমা তাবিজটা খুলে ফেলে, আর সাথে সাথে ওর হাতের ওটাও। হঠাৎ করেই সারা রুমে সুন্দর সুবাস ছড়াতে লাগলো। কারিমার কাছে সুবাসটা চেনা চেনা লাগছে। কারিমা চোখ বন্ধ করে মিষ্টি সুবাসটা উপভোগ করছে, একটা মাতাল করানো সুবাস। কারিনা কিছুটা ঘরের মধ্যে চলে গিয়েছে। আবার সেই মিষ্টি কণ্ঠে কারিমার নাম ধরে ডাকলো, কারিমা। কারিমা চোখ মেলে তাকায়। পেছনের দিকে তাকিয়ে কারিমা মুগ্ধ হয়ে যায়। সাদা পাঞ্জাবি পরা একটা লম্বা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে বেশ ফর্সা। ছেলেটার চেহারা দিয়ে নূরের আলো বেরিয়ে রুমের চারিদিকে ছিটিয়ে পড়ছে মনে হচ্ছে। কারিমা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইশফাতের দিকে। ইশফাতও নয়ন ভরে ওর ভালোবাসার মানুষটিকে দেখছে। কারিমা নীরবতা ভেঙে বলল, আপনি কি সেই লোক যে আমার বালিশের নিচে পায়েল, চকলেট, মিষ্টি রেখে যেতেন? হ্যাঁ কারিমা, প্রথম যখন তোমাকে আমি পুকুর পাড়ে দেখেছি তখনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি জিন? কিছুক্ষণ চুপ থেকে ইশফাত বলল, হ্যাঁ আমি জিন।
কারিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইশফাতের দিকে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রুমের মধ্যে নীরবতা বিরাজ করছে। ইশফাত নীরবতা ভেঙে বলল, আমি জিন তাই বলে কি তুমি আমাকে ভয় পাচ্ছ কারিমা? আমি তোমার কোনো ক্ষতি করব না কারিমা, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কারিমার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠিক ওইভাবে ইশফাতের দিকে তাকিয়ে আছে। এই পাগলি মেয়ে, কান্না করছো কেন? তোমার এই কাজল কালো চোখে কান্না মানে না। তুমি যদি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করো, তাহলে আমি তোমার কাছে কখনোই আসবো না, চলে যাব তোমার জীবন থেকে। এটা আমার ভালোবাসার কসম। কারিমা আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড় ইশফাতের বুকে ঝাঁপিয়ে পড়ল। অনেক শক্ত করে ইশফাতকে জড়িয়ে ধরল। ইশফাত পরম যত্নে কারিমাকে বুকে আগলে ধরল। কারিমা বলল, দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না। আপনি চলে গেলে আমি একা হয়ে যাব। এই 2 দিন আমি বুঝে গিয়েছি আমি আপনাকে কতটা ভালোবাসি ফেলেছি। আপনি যখন রাতে আমার কাছে আসেন তখন আমার কাছে অনেক ভালো লাগে, আর যখন আমার বালিশের নিচে একটা একটা করে জিনিস রেখে চলে যান তখন আমার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। আমার একাকিত্বের সাথী হয়ে এসেছেন আপনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। ইশফাত কারিমাকে বুকের থেকে সামনে নিয়ে ওর হাত দিয়ে কারিমার চোখ মুছে দেয়। পাগলি মেয়ে, এভাবে কেউ কাঁদে নাকি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। 7 জন্মের জন্য তুমি শুধু আমার। আমি তোমাকে আমার জিনরাজের রানী বানাবো। কারিমা ইশফাতের কথা শুনে কিছুটা লজ্জা পেল। মাশাল্লাহ, লজ্জা পেলে আমার কারিমাকে খুব সুন্দর দেখায়। কারিমা এবার মাথা নিচু করে ফেলে। আচ্ছা, আপনার নাম কি? আফরান তালশে ইশফাত। তুমি আমাকে ইশফাত বলে ডাকতে পারো। আপনার নামটা খুব সুন্দর, কিন্তু আমার কাছে আফরান নামটি বেশ ভালো লেগেছে। আমি কি আপনাকে এই নামটি ধরে ডাকতে পারি? অবশ্যই, তুমি আমাকে আফরান বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান। আমার বাবা জানতে পারলে আমাকে বকা দিবে। ভয় পেও না কারিমা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর তোমাকে আমার রানী করে নিয়ে যাব। তুমি ভালো থেকো, আর যাই হোক কোনো টেনশন করবে না। আল্লাহ হাফিজ। কারিমার কপালে চুমু দিয়ে বলল কথাগুলো ইশফাত। আস্তে আস্তে ইশফাত বাতাসের সাথে মিশে যাচ্ছে। কারিমা অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে। একসময় রুমের থেকে ইশফাতের অস্তিত্ব চলে গেল। কারিমার মন খারাপ হয়ে গেল। কারিমা বিছানায় গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। সকালে জালাল হোসেন বড় হুজুরের কাছে এলো, কারণ জালাল হোসেনকে বড় হুজুরের লোকে খবর দিয়ে পাঠিয়েছে। জালাল হোসেন বড় হুজুরের কাছে এসেছে। আসসালামু আলাইকুম বড় হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। ইনসানের সাথে আমার কথা হয়েছে, ও তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি বিয়ের আয়োজন শুরু করে দিই? হ্যাঁ, তাড়াতাড়ি আয়োজন শুরু করে দাও। আমি কি ইনসানের সাথে দেখা করতে পারি হুজুর? কেন নয়, অবশ্যই। ইনসান, ইনসান। ইনসান পাশের রুম থেকে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। জালাল হোসেন আরও কিছুক্ষণ বড় হুজুর ও ইনসানের সাথে কথা বলে বাসায় চলে আসে। বড় হুজুর কালকে ইনসান ও কারিমার বিয়ে হবে বলে জানিয়ে দেয়। জালাল হোসেন ইনসানকে খুব পছন্দ করে, তাই বিয়েতে রাজি হয়ে যায়। বাসায় এসে কারিমাকে বিয়ের কথা জানিয়ে দেয়। কারিমা মুখে হায় না, কিছুই বলে না। বাবার কথা শুনে আস্তে করে ওর রুমে চলে আসে। বিছানায় বসে ফুপি ফুপি কান্না করতে লাগলো কারিমা। খুব বেশি মনে পড়েছে আফরানের কথা। একটিবার দেখা করার জন্য মন চলে যাচ্ছে কারিমার। কারিমার মুখে বালিশ চেপে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর কারিমা কান্না থামিয়ে দেয়। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আফরানের জন্য অপেক্ষা করবো আমি। হে আল্লাহ, আমার আফরানের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওর সাথে যেন আমার মিল হয়। আমি তোমার কাছে এইটুকু চাই। লাল বেনারসি শাড়ি পরে বসে আছে কারিমা। কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে কারিমার। কারিমা ভাবতেই পারিনি ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে। পাথরের মতো বসে আছে কারিমা। মুখ থেকে কত তো দূর, চোখ থেকে পানিও পড়ছে না। মারিয়া এটা ওটা বলে যাচ্ছে, কিন্তু কারিমা কোনো কথা বলছে না। আজকের দিনটাতে মাকে খুব বেশি মনে পড়ছে কারিমার। হঠাৎ করে ড্রয়িং রুমের চেঁচামেচি শুনতে পেল ওরা। জোরে জোরে চিল্লিয়ে কথা বলছে সবাই। ভেতরের কিছুটা অবাক হয়ে গেল সবকিছু সবাই। কিছুক্ষণ পরে চেঁচামেচি কমে গেল। এবার কারিমাকে বিদায় দেওয়ার পালা। কারিমাকে মারিয়া বোরকা পরিয়ে দিল। জালাল হোসেন কারিমার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে কারিমার হাত ওই ছেলেটা হাতে দিয়ে কান্না ভরা কণ্ঠে বলল, আমার কারিমাকে দেখে রেখো, ভালো থেকো তোমরা, সুখে থেকো তোমরা। কারিমা এই কথা শুনেই কোনো প্রতিক্রিয়া হলো না, আগের মতোই পাথর হয়ে আছে। ওই ছেলেটি কারিমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল।
কারিমা সেই পাথরের মতো বসে আছে। ওর পাশে যে অন্য কেউ বসে গাড়ি চালাচ্ছে সেটা কারিমা বুঝতে পারছে না। একবারের জন্য পাশের ছেলেটির দিকে তাকায়নি কারিমা। দুজনের মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল একটা বড় হাবিলির সামনে। ওই ছেলেটি নেমে কারিমার হাত ধরে গাড়ি থেকে নামালো। কারিমার অস্বস্তিকর ফিল হচ্ছে, অন্য কোনো ছেলে ওর হাত ধরেছে এর জন্য। কারিমা হাবিলির দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করে। ওর মনে হচ্ছে ও কোনো রাজপ্রাসাদের ভিতরে যাচ্ছে। ওর মনে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছে না। সেই ছেলেটি কারিমার হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে একটা কামরাতে নিয়ে এলো। কারিমা কামরাটি দেখে আরো অবাক হলো। চারদিক ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। এ আমি কোথায় এসে পড়লাম? এটা রুম নাকি খেলার মাঠ? আল্লাহ আমাকে কোথায় নিয়ে এলো? ভয় নেই, তোমার কোনো ক্ষতি হবে না কারিমা, এটা আমার বাড়ি। কারিমা কণ্ঠের স্বরটা শুনে পেছনের দিকে তাকালো, কারণ ওর এই কণ্ঠস্বরটা খুবই চেনা চেনা লাগছিল। পেছনে তাকিয়ে দেখে এটার কেউ নয়, আফরান। আফরানের মুখে সেই মিষ্টি হাসি লেগে আছে। কারিমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। কারিমা, ভয় পেয়েছ নাকি? আমি তোমার আফরান, চিনতে পেরেছ আমাকে? কারিমা দৌড়ে এসে আফরানকে জোরে জড়িয়ে ধরল। আফরানও কারিমাকে জোরে জড়িয়ে ধরল। কারিমার চোখের কোণা দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি। আপনি কোথায় চলে গিয়েছিলেন? পাগলিটা আমার কান্না থামাও বলছি। আমি তোমাকে বলেছিলাম না টেনশন করবে না, আমি ঠিক তোমার কাছে চলে আসব। দেখো, আজ তুমি আমার হয়ে গিয়েছো। তুমি শুধু আমার কারিমা, শুধু আমার। কারিমা চুপচাপ রয়েছে। আফরান বলল, কারিমা কান্না থামা বলছি প্লিজ। এটা কিভাবে হয়েছে? আর বিয়ে পর চিল্লাপালা হয়েছিল সেটা কি জন্য? যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটি মানে ইনসানও আমার বন্ধু। ইনসানের সাথে দেখা করে ওকে আমি সব কথা বলি। ইনসান আমাকে একটা বুদ্ধি দেয়, আমাকে বলে ও রূপ ধরে বিয়ের আসরে যেতে, আর ইনসান লুকিয়ে থাকবে। বিয়ের কাজ শেষ হলে তারপর সবার সামনে আসবে ইনসান। তুমি তো জানো জিনেরা পাওয়ারফুল, যে কারো রূপ ধরতে পারি আমরা। আমি ইনসানের কথা মতো বিয়ের আসরে যাই এবং বিয়ের কাজ সম্পূর্ণ হবার পর ইনসান সবার সামনে আসে। বড় হুজুরও তোমার বাবার বিয়ে কিছুতেই মেনে নিতে চাচ্ছিল না। ইনসান অনেক বুঝে বলে, তারপরও তারা আমাকে তোমার সাথে বিয়ে দেবে না বলে দিয়েছে। আমি রাগ করে বলি সব ছাড়খাড় করে দেব এবং তোমার ক্ষতিও করে দেব। তারপর গিয়ে তোমার বাবা ও বড় হুজুর মানতে বাধ্য হয়। তোমার আমার বিয়ে, তারপর তোমাকে আমার সাথে নিয়ে আসি। বুঝতে পেরেছ আমার রানী? কারিমা নাক ও হাত দিয়ে ছুঁয়ে কিছু বলল। বাহ, ভালোই তো চাল খাটিয়েছেন আপনারা। যাক, ভালো হয়েছে। ইনসান ভাইকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। সেটা না হয় পরে দিবে। এবার চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাই। এই কথা বলে কারিমাকে কোলে উঠিয়ে নিল। কারিমার 2 হাত দিয়ে আফরানের গলা জড়িয়ে ধরল। আফরান কারিমাকে বড় একটা বারান্দার ফুলের একটা দোলনার সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। কারিমা চারদিকে তাকে অবাক হয়ে যায়। বারান্দার পাশে ছিল গোলাপ ফুল গাছ, মাঝারি আকারের গোলাপ ফুল ছিল। আকাশে ছিল চাঁদ, সামনে বড় একটা সুইমিং পুল ছিল। চাঁদের আলো সুইমিং পুলের উপরে পড়ছে, দেখতে ভীষণ সুন্দর দেখাচ্ছে। কারিমা মুগ্ধ হয়ে চারদিকে ভালো করে দেখতে লাগলো। আফরান কারিমার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সুন্দর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসি দিয়ে বারান্দার গ্রিল ধরে বলল। আফরান কারিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শুধু কি ধন্যবাদ দিব, অন্য কিছু দেবে না? টেডি হাসি দিয়ে বলল। কারিমা লজ্জায় পড়ে যায় আফরানের কথায়। থাক, আমাকে কিছু দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আফরান কারিমাকে সামনের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট কামড়িয়ে ঠোঁট মিলিয়ে দিল। দুজনে হারিয়ে গেল ভালোবাসা এক অজানা সাগরে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। আল্লাহ হাফেজ।